সরিয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবেই কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে, কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন, পুলিশি তৎপরতা, এসব কিছু মিলিয়ে শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের দিনটি অর্থাৎ ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে। দেখেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন, একরকমের আসলে জানান দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসনামলের প্রতিবাদে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধহয় যে ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও এখনো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাঁচবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে। অনেকটা ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাত দিবস, এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে, তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে, শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে। শেখ হাসিনার ৭৯তম জন্মদিন ছিল, আর এক বছর পেরোলেই আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে ৮০। কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগের বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সংগঠিত হয়ে উঠবার ক্ষেত্রে শেখ হাসিনাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে, দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে, কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা একরকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এই ঘটনাটি যে দলটিকে কি ভীষণ উজ্জীবিত করেছে তার প্রমাণ সম্ভবত মিলেছে শেখ হাসিনার জন্মদিনেও, কারণ শেখ হাসিনার জন্মদিনে ঝটিকা মিছিল বের হয়েছে বগুড়ায়, ঝটিকা মিছিল বের করে জন্মদিন উদযাপন হয়েছে শরীয়তপুরে। এই খবরগুলো যেমন জাতীয় সংবাদ মাধ্যমে এসেছে, পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার চেষ্টার দায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে সেই খবর সংবাদ মাধ্যমে দিয়ে সেটিকেও শিরোনাম করেছে। দেখুন, শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন ছাত্রলীগের, এই খবরটি ছবি সহ, ভিডিওর থেকে নেওয়া ছবি সহ ছেপেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। সেখানে তারা বলছে যে শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে শরীয়তপুরের সদর উপজেলার একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিও থেকে যে ছবি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার যে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে এসেছেন, ছবি ধরে এই কর্মসূচি পালন করছেন, হাতে তারা সেই ছবি বহন করছেন। এবং এই বিষয়টি যে শতাধিক লোক জড়ো হয়ে গেলেন শরীয়তপুরে, দেখুন এক সপ্তাহেরও কম সময় আগে গত সপ্তাহেই ঢাকা শহরে যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা ঢাকা শহর জুড়ে মিছিল করে এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছিল, ওই একদিনে একটি মিছিল আয়োজনের চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রায় ২৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
কোনোভাবেই কর্মসূচি বন্ধ করছেন না এবং কর্মসূচি জানান দেওয়ার বিষয়টিও বন্ধ করছেন না। যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এসব কথাও বলছেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা এত ঘন ঘন রাজপথে নেমে কেন নিজেদেরকে গ্রেফতারের মুখোমুখি করছে, তখন দেখা যাচ্ছে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন, ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কর্মসূচি, সেসব ভিডিও থেকে যে চিহ্নিত করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হতে পারে সেই বিষয়টি মাথায় রাখছেন তারা, কিন্তু কর্মসূচি গোপনে পালন করছেন না। দেখেন বাংলাদেশের রাজনীতিতে গোপন রাজনীতি কিভাবে করতে হয়, মানে গোপনে নেতার জন্য দোয়া করা হোক, জন্মদিন করা হোক, মানে এই বিষয়টিকে সদর উপজেলায় রাজপথে না নিয়ে এসে যদি ছাত্রলীগের একজন কর্মী তার বাসায় বা অন্য কোনো নিরাপদ স্থানে এই ব্যবস্থাটি করতেন, তাহলেই কিন্তু এই বিষয়টি শিরোনাম হয়ে উঠত না। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা আসলে তাদের কৌশল হিসেবে গ্রহণ করেছে এই প্রকাশ্য স্থানে জানান দেওয়ার বিষয়টি। শেখ হাসিনার জন্মদিনকে মাথায় রেখে, শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সেই কাজটি আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে করার সাহস করেছেন। পত্রিকার খবরে বলা হচ্ছে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। ওই কর্মসূচির 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ওই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। মানে আপনাদেরকে আমি যেটা বলছি যে আওয়ামী লীগ জানান দিতে চাইছে, কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না। এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন, মানে এই যে শেয়ার করা, ভিডিও করা, সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান, পুলিশকে আরো তৎপর করতে চান এবং পুলিশের ভেতরে এই ভয় ঢোকাতে চান, সরকারের ভেতরেও এই ভয় ঢোকাতে চান যে মানে এই গ্রেফতার, এসব তৎপরতা, গোয়েন্দা তৎপরতা, এসবে কোনো লাভ হচ্ছে না। যেখানে সেখানে যখন তখন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি দিয়ে দিতে পারেন এবং ভিডিও ছবি দিয়ে দেবেন ফেসবুকে, এরপরে সেটা হাজারে হাজারে শেয়ার হওয়া শুরু হবে। তো শরীয়তপুরের কর্মসূচিটি সম্পর্কে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, গতকাল রাতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী শরীয়তপুর সদর উপজেলায় স্থানে জড়ো হন। একটা স্থানে তারা রাত 10টার পর সেখানে শেখ হাসিনার জন্মদিন পালন করেন এবং নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দেন। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, মানে তাদের তো অবস্থার দফা রফা, কারণ বলে দেওয়া হয়েছে যে কোনো যে থানার এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো মিছিল অনুষ্ঠিত হবে, সেই থানাকে এই জবাবদিহিতার আওতায় আনা হবে যে কি করে কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালিত হতে পারলো। তো তার সেই এসপি বলছেন শরীয়তপুরে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে কর্মসূচি পালন করেছে, পুলিশ এমন তথ্য পেয়েছে, পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে, কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে। কিন্তু আমি যেটা বললাম, পুলিশের হাতে আসাটা কিন্তু পুলিশের কোনো তৎপরতা না, ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি দিয়ে তারাই ভিডিও দিকে দিকে ছড়িয়ে দিয়েছে এবং সুনির্দিষ্টভাবে তারা জায়গাটার নামও বলেছে যে শরীয়তপুর সদর উপজেলার মানে রাস্তার উপরে তারা এই শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজনটি করেছিলেন। দেখেন, শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টায় ঝটিকা মিছিল আয়োজন করা হয় বগুড়ার শাহজাহানপুরে। বগুড়ায় বিশেষ করে কি করে আওয়ামী লীগ, ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হতে পারছে, এই নিয়ে কিন্তু এমনকি মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তারা ভীষণভাবে ক্ষুব্ধ যে মানে বিএনপির ঘাঁটি বগুড়া, সেখানে কিভাবে বারবার আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা মিছিল বের করে ফেলে। তো জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল বের হয় বগুড়ার শাহজাহানপুরে। এ সময়
পুলিশ খবর পেয়ে সাথে সাথে ওই মিছিলের থেকে গ্রেফতার করতে ছুটে যান। আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে মিছিল থেকে গ্রেফতার করে আনলে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে ঘোষণা দেওয়া হয়েছে। আমি অন্য এলাকায় কি ঘোষণা দেওয়া হয়েছে এখনো জানি না। পুলিশ গ্রেফতার করেছেন যাদেরকে, পুলিশ ও সেখান থেকে দুটো মোটরসাইকেল, ঝটিকা মিছিলে যারা যোগ দিয়েছিলেন তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান পুলিশ আসার পর। সেখান থেকে একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছেন 19 বছর বয়সী, যিনি বগুড়া পৌর ছাত্রলীগের 14 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। তার মানে গ্রেফতার হওয়ার পরেও ওই ব্যক্তি কিন্তু নিজে ঘোষণা দিয়ে বলছেন যে তার দলের পদ পদবি আছে এবং তিনি এই ব্যক্তি, মানে ওই যে জানান দেওয়ার প্রচেষ্টাটার কথা বলছিলাম। এবং পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর, বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয় এবং ঝটিকা মিছিল বের করে। বগুড়া নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে এই মিছিলের আয়োজন করা হচ্ছিল। পুলিশ বলছে যে এর উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহাল এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। তো এখান থেকে একজনকে গ্রেফতার করেছেন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। ব্যাপক তৎপরতার মধ্যে যে আছে তার প্রমাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানির ঘটনা। গোপালগঞ্জের কাশিয়ানিতে পুলিশ যে নেতাকর্মীদের গ্রেফতার করেছেন তারা রীতিমতো ভি সাইন দিয়ে ছবি তুলেছেন সংবাদ মাধ্যমে, এবং সেই গ্রেফতারকৃত 4 নেতাকর্মী এরাও ছাত্রলীগের, তারা খিচুড়ি রান্নার সরঞ্জাম সহ গ্রেফতার হয়েছেন। এখন খিচুড়ি রান্না করে নাকি তারা জন্মদিন পালনের চেষ্টা করছিলেন শেখ হাসিনার। তার মানে ভাবেন যে, এবং পুলিশ বলছে শুধু খিচুড়ি রান্না না, তাদের নাশকতারও পরিকল্পনা ছিল। কিন্তু নাশকতার পরিকল্পনা যে ছিল বলে যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের কাছে পেয়েছে শুধু খিচুড়ি রান্নার সরঞ্জাম। এবং কাশিহানি থানার ওসি জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছে এবং সেই কারণে তারা 4 জনকে গ্রেফতার করে ফেলেছে। এখন নিশ্চয়ই এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন বা নাশকতা সৃষ্টির চেষ্টা এমন কোনো মামলা দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, তারা শুধুমাত্র খিচুড়ি রান্না করছিলেন এই অভিযোগেই কিন্তু তাদের, মানে এই অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে যে খিচুড়ি রান্না হচ্ছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। এরা রেড জুলাই নামে একটা সংগঠন থেকে এই আয়োজন করা হয়। তার মানে, এবং এটা তো বুঝতেই পারছেন, এটা পুলিশ প্রহরায় এবং এই কর্মসূচিতে কোনো বাধা আসেনি। পত্রিকায় লেখা হচ্ছে, রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ও টিএসসিতে দ্য রেড জুলাই নামে একটি সংগঠন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 79তম জন্মদিনকে ঘৃণ্য দিন হিসেবে উদযাপন করে। এবং তারা বলে যে এই যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা শিক্ষার্থীদের একসময়ে বাধ্য করত শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য, তারা এটিকে ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে চিহ্নিত করতে চান এবং তারা সেজন্যই এই ঘৃণ্য দিন উপলক্ষে এই জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেন। দেখেন, এই ঘটনাগুলো যদি পত্রিকায় পড়েন তখন যারা অনেকেই হয়তো আমরা 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন, এই খবরটি এর আগে সংবাদ মাধ্যমের একেবারে প্রথম পাতায় ছাপা হয়েছে বটে, কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করিনি। তাদের ক্ষেত্রেও এই জন্মদিনের পক্ষে বিপক্ষের এই খবরগুলো সম্ভবত খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে কি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। দেখেন, একদিকে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে যাওয়ার পর আওয়ামী লীগকে যেভাবে সংগঠিত করেছিলেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে ভীষণভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন এবং তারা স্পষ্টতই বলছেন যে শেখ হাসিনা যে ব্যাপক সংযোগ তৈরি করেছেন সারা দেশ জুড়ে নেতাকর্মীদের সঙ্গে, তার ফলে তারা এতটাই উজ্জীবিত এবং শেখ হাসিনার ভেতরে, মানে যিনি আগামী বছর পরের জন্মদিনে 80 বছরে পা রাখবেন, তিনি নিজে এতটা উজ্জীবিত এবং ভিতর থেকে এতটা শক্তি ও সাহস ধরে রেখেছেন যে
তিনি আসলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবেনই এবং তিনি বিশ্বাস রাখছেন যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। এই বিষয়টি, এই বিশ্বাসটি তিনি এমন ভাবে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন এবং এই যে তার যে আহ্বান, যে ক্রমাগত কর্মসূচি দিয়ে যাওয়া, ক্রমাগত রাজপথে থাকা, ক্রমাগত একটা শেখ হাসিনা ফিরবেন, মানে আওয়ামী লীগের কর্মীরা যাকে বলেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, আর আওয়ামী লীগের বিপক্ষ শক্তি তাদের জন্য যে ভয়, আতঙ্ক এবং হৃৎকম্পের সৃষ্টি হয়, শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন, রাজনীতিতে আবার আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হবে ভাবলে এই দুটো বিষয়কেই যে চাঙ্গা রাখার, ভয় এবং আশাবাদ, এই দুটোকে চাঙ্গা রাখারই যে একমাত্র উপায় রাজপথে ক্রমাগতভাবে নিজেদের জানান দেওয়া, উপস্থিতি জানান দেওয়া, এই পুরো কৌশলটা এবং এই পুরো উজ্জীবনটা ঘটিয়েছেন শেখ হাসিনা একেবারে তৃণমূলের রাজনৈতিক নেতা কর্মী বিশেষ এবং একটা বিরাট তরুণ দলের মধ্যে, যে কারণে সারা বাংলাদেশ জুড়ে দেখবেন যে একেবারে তৃণমূলে বড় বড় মিছিল ঘটে যাচ্ছে, কিন্তু মিছিলগুলো ঘটছে রাজপথে এসে, গ্রামের রাস্তায় না, রাজপথে মিছিল হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ছাত্রলীগ সেই মানে সেই মিছিলগুলোর নেতৃত্বে আছে, সংগঠনের নেতৃত্বে আছে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত এই যে শেখ হাসিনার জন্মদিনে পালনে এককালে বাধ্য করা হতো, সেই কারণে এটিকে ঘৃণা দিবস হিসেবে, ঘৃণ্য দিন হিসেবে তারা উদযাপনের উদ্যোগ নিন না কেন, এই যে গ্রেফতার আতঙ্ককে জয় করে ব্যাপক মামলা হামলার শিকার হবেন জেনেও বাংলাদেশের তরুণদের একটা অংশ রাজপথে বেরিয়ে আসছেন, ঝটিকা মিছিল করছেন, খিচুড়ি রান্নার আয়োজন করছেন, কিংবা মানে শতাধিক লোক জড়ো হয়ে রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করছেন, আবার সেই ভিডিও প্রকাশ করে দিচ্ছেন। এগুলো এরই ইঙ্গিত যে শেখ হাসিনাকে একদল লোক তার জীবনের ঝুঁকি নিয়ে, একদল মানুষ, একটা বিরাট অংশের মানুষ তার জীবনের ঝুঁকি নিয়েও রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে রাজি এবং তারা প্রত্যাশা করছেন শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবেন। আর এটাও সত্যি যে এই যে শেখ হাসিনাকে প্রতি যে ঘৃণা, সেই ঘৃণা প্রকাশের রাজনীতিও সম্ভবত 2024-এর জুলাই আগস্টের পর থেকে এক রকমের বাংলাদেশের একটা স্থায়ী রাজনীতিতে পরিণত হবে, ঠিক যেমনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছে। দেখুন, বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে, 15ই আগস্ট দিনটিকে কে শোক দিবস হিসেবে পালন করবেন আর কে নাজাত দিবস হিসেবে, মানে মুক্তি দিবস হিসেবে পালন করবেন, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ ঠিক করে দিয়েছেন শেখ হাসিনা। 2024-এর জুলাই আগস্টের পর সম্ভবত তেমন একটা প্রাসঙ্গিক চরিত্রে বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, যে ক্ষেত্রে তিনি আসলে একদিকে যেমন আওয়ামী লীগের মতো বিরাট দল এবং তার অঙ্গ সংগঠনগুলোকে সংগঠিত করতে কেন্দ্রীয় ভূমিকা রাখবেন, তাকে কেন্দ্র করেই দলটি সংগঠিত হবে, দলটির কৌশল নির্ধারিত হবে, অন্যদিকে তাকে কেন্দ্র করেই রাজনীতিরও বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারিত হবে। কারা সেই মোর পাওয়ারফুল, আরো অধিক শক্তিশালী উপদেষ্টারা যারা মিলে সরকারের কোন কাজ করা যাবে, কোন সিদ্ধান্ত নেওয়া যাবে, নেওয়া যাবে না, সেই সিদ্ধান্ত নিচ্ছেন, যে বৈঠকে মাহফুজ আলম ডাক পাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের এক সমাবেশে উপস্থিত হয়ে, মানে যেখানে সিনিয়র কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন, এমন এক বৈঠকে উপস্থিত হয়ে রীতিমতো এই বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি জানেন না যে আজকেই তাকে নেমে যেতে হয় কিনা, মানে তার চাকরি কতদিন আছে তা নিয়ে তার ভেতরে ভীষণ একটা আশঙ্কা কাজ করছে। এই কথা একেবারে খোলাখুলি সরাসরি বলেছেন। দেখেন, মাহফুজ আলম প্রায়ই ফেসবুকে বেশ আলোড়ন তোলা পোস্ট দেন এবং তারপর এটা একরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাহফুজ আলম আলোড়ন তোলা পোস্ট দেবেন এবং তারপর সেই পোস্ট তিনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সরিয়ে নেবেন বা সংশোধন করবেন। কিন্তু সেই পোস্টগুলো নিয়ে আলোচনা চলবে।
এমন অবস্থায় মাহফুজ আলম খুব সচেতনভাবেই নিশ্চয়ই তৃতীয় মাত্রার খ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের যে এনজিও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন অসংখ্য টিভি ক্যামেরার উপস্থিতিতে। সাংবাদিক জিল্লুর রহমান ছিলেন, সাংবাদিক কামাল আহমেদ ছিলেন যিনি সংবাদ মাধ্যম সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এবং সেখানে বিএনপি এবং জামায়াতের মিডিয়া সেলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। এমন একটা জায়গায় মাহফুজ আলম যে বলে বসলেন যে আজকেই নেমে যেতে হয় কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নেই, সেটা যে তিনি বুঝে শুনে বলেছেন, সবখানে এটা বলবার সাথে সাথে এই কথাটার শিরোনাম হয়ে যাবে সেটা তিনি জানতেন, এবং দাবানলের মতো তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়বে সেটাও কিন্তু তিনি জানতেন। এবং এই মন্তব্য যে ফেসবুক পোস্টের মতো মুছে দেওয়ার বা সংশোধন করে নেবার কোনো সুযোগ ঘটবে না সেটাও তিনি বুঝেছেন, এবং বুঝেই তিনি কিন্তু এই মন্তব্য করেছেন বলে আমার ধারণা। মাহফুজ আলমের বক্তব্য শুনে আসা জরুরি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিভাবে বলছেন, তার ভেতরের হতাশা কতটা প্রকাশ করতে চাইছেন সেগুলো বোঝবার জন্যে। পরিষ্কারভাবেই মাহফুজ আলম এই সময়ে বলছেন যে শুধুমাত্র যে মানে তিনি তার উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন এখন তাই নয়, 2 মাসের বেশি সময় ধরে আছেন। কিন্তু পুরো বক্তব্যটা যদি শোনেন মনে হবে যে আসলে ডিসেম্বর থেকেই এই সরকারকে একরকমের অসহযোগিতা করছে প্রশাসন, সচিবালয়, এরকম নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং মাহফুজ আলম সরাসরি বলছেন যে সকলেই মানে সচিবালয়ের ভেতরে তো বটেই, সকলেই একরকমের সরকার বদলের অপেক্ষা করছে। মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করায় এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর এই স্লোগান নাকি যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, সেই স্লোগান নাকি তিনি এমনকি তার হেয়ার রোডের বাড়িতে বসেও শুনতে পেতেন। ঠিক কারা এই স্লোগান দিয়েছিল মনে করে দেখেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জানুয়ারিতে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন সরকারে ছাত্র উপদেষ্টারা থাকলে সরকার নিরপেক্ষতা হারাবে, ভোটের আগে তাদেরকে সরে যেতে হবে। মে মাসে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সুনির্দিষ্টভাবে বিএনপির দাবির মধ্যে ছিল। প্রথমে দাবিটা তুলেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানো হয় যাতে তাকে, সেই কারণে রাজপথে আন্দোলনের দাবি তোলা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির নেতা, এবং এরপর বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এই দাবি তোলেন। রুহুল কবির রিজভী আহমেদ তার নয়াপল্টনের অফিসে বিএনপির অফিস থেকে বসেও বলেছিলেন যে তারা চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই 2 ছাত্র উপদেষ্টা যাতে সরে যায়। কিন্তু ঠিক রাজপথে ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে নেওয়ার জন্য স্লোগান হয়েছে, আর সে স্লোগান হেয়ার রোডে বসে শুনতে পেয়েছেন সেটা মনে করতে পারছি না। এবং মে মাসে মনে করে দেখুন, এরপর জুনের বৈঠক হয়ে গেল এবং তারপর থেকে আমরা কিন্তু কখনো আর ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি বিএনপির মুখে ভুলেও শুনি নাই। জুনে লন্ডনে তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠক হয়ে যাওয়ার পর মাহফুজ আলম যে বলছেন ছাত্র উপদেষ্টাদের উপরে একটা চাপ আছে এবং যে কারণে তার আজকেও নেমে যেতে হয়, সেই কথাটা 2 ছাত্র উপদেষ্টার জন্যই সত্যি বলে বিশ্বাস করা যায় না। কারণ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে আমরা জানি, আমরা তথ্য প্রমাণ সহ খবর পেয়েছি এবং সেই প্রমাণ নানা সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে হাজির হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো বটেই, বাংলাদেশে পথ পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই মানি মেকিং মেশিনকে গুরুত্বপূর্ণভাবে চালু রেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা, আমরা জানি যে এই যে মাহফুজ আলম বলছেন যে বিশেষ করে জুনে তারেক রহমান এবং ইউনূসের বৈঠক হয়ে যাওয়ার পর মানে রাজনৈতিক মানে একরকমের এমন পালাবদল ঘটেছে যে সবাই পরবর্তী সরকারের অপেক্ষা করছে আর যে কোনো সময় ছাত্র উপদেষ্টাদের চাকরি যাবে। আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে কিন্তু তাকে দেখেছি যে তিনি একেবারেই কেন্দ্রে বসে আছেন সরকারের শক্তির, যে কারণে জুলাই মাসে যখন এনসিপি জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠিত হলো এবং মার্চ টু গোপালগঞ্জ নামের কর্মসূচি ঘোষণা করে তারা গিয়ে
গোপালগঞ্জে হাজির হলেন এবং গোপালগঞ্জে প্রতিরোধের মুখে পড়বার পর সাজোয়া জানে করে পালিয়ে এলেন, তখন আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে গোপালগঞ্জে বিক্ষোভকারীদের কিভাবে দমন করতে হবে সেটা এক রকমের কন্ট্রোল রুমে বসে, রাজধানীতে বসে তারা পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সেখানকার তৎপরতা, প্রহরা সবকিছু নিশ্চিত করছেন জুস খেতে খেতে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চাকরি নড়বড়ে ভাববার সুযোগ নাই। এটা তো জুলাই মাসের কথা। এমনকি সপ্তাহ দুয়েক আগে আওয়ামী লীগের মিছিল রাজধানী সহ সারা বাংলাদেশে বেড়ে যাবার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই একটা জরুরি বৈঠক ডাকলেন, যেখানে পুলিশ প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা বৃন্দ উপস্থিত ছিলেন, যে কিভাবে আওয়ামী লীগের মিছিল দমন করতে হবে এবং কিভাবে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ আরো তৎপর হচ্ছে না আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে। সেই বৈঠকেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ডক্টর ইউনূসের একদম পাশে বসে থাকতে দেখা গেছে এবং তিনি একটা সক্রিয় ভূমিকা রেখেছেন যে পুলিশ যথেষ্ট কাজ করছে কিনা, পুলিশের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারবার জন্য, ঝটিকা মিছিল বন্ধ করতে না পারবার জন্য, এবং কি কি পুরস্কারের ব্যবস্থা করা যায় সেসব ঘোষণাও কিন্তু সেই বৈঠকের পরে আসতে শুরু করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সরকারের এতটাই গুরুত্বপূর্ণ পদে আছেন বা পজিশনে, পরিস্থিতিতে আছেন যে এমনকি গুলশানের চাঁদাবাজিতে তার অংশগ্রহণের বা তার তৎপরতার, তার তত্ত্বাবধানের যেসব প্রমাণ গুলশানের চাঁদাবাজিতে ধরা পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভিডিওতে প্রকাশ করে দিলেন, সেই কেলেঙ্কারির পরেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কেশাগ্র স্পর্শ করা যায়নি। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা, AK-47 রাইফেলের গুলি নিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন, তাতেও তার চাকরি নড়বড়ে হয়নি। সচিবালয়ে বা মন্ত্রণালয়েও তার অবস্থান, তার কর্তৃত্ব কমে এসেছে, কিংবা নগর ভবনে কিংবা সারা বাংলাদেশ জুড়ে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো অঙ্গে তার কর্তৃত্ব কমে আসে এমন কথা শোনা যায়নি। কিন্তু মাহফুজ আলম বলছেন তার চাকরি আজকেও চলে যেতে পারে এবং মাহফুজ আলম সেই বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন মন্ত্রিসভার ভেতরে একটা ছায়া কমিটি গড়ে উঠেছে, যেই ছায়া কমিটির অনুমোদন ছাড়া মাহফুজ আলম কোনো কাজ করতে পারছেন না। কারা মন্ত্রিসভার ভেতরেও, মানে উপদেষ্টা পরিষদের ভেতরেও কারা সেই মোর পাওয়ারফুল, আরো অধিক শক্তিশালী উপদেষ্টারা, যারা মিলে সরকারের কোন কাজ করা যাবে, কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই সিদ্ধান্ত নিচ্ছেন, যে বৈঠকে মাহফুজ আলম ডাক পাচ্ছেন না। আমার মনে হয় মাহফুজ আলমের বক্তৃতাটা ভিডিওতে শুনলে খুব স্পষ্ট হবে যে পত্রিকায় এই যে কবে নেমে যেতে হবে তার ঠিক নাই বলে যে শিরোনাম করা হয়েছে, তার চেয়ে অনেক গভীর অর্থবহ কথা জানান দিতে চেয়েছেন মাহফুজ আলম সাংবাদিকদের সামনে, ভিডিও ক্যামেরার সামনে, টেলিভিশন ক্যামেরার সামনে। এবং তিনি বলেছেন, সবসময় তো বলি না, আজকে জানিয়ে গেলাম। শুনে আসি তিনি মন্ত্রী পরিষদের ভেতরে আরো শক্তিশালী মন্ত্রিসভার ভেতরকার একটা কমিটি নিয়ে কি বলছেন, আর কি বলছেন চাকরি নিয়ে তার অনিশ্চয়তা সম্পর্কে। মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে, 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে। মাত্র 2টা মিটিং আমি করতে পারছি। সো আই ক্যান নট ডিসাইড অন মাই ওন, কারণ ওটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা আমার সিনিয়র, ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না, দেন আই উইল গো ফর লাইসেন্স, গিভিং লাইসেন্স। সো আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতাগুলো আছে, এটা আমি বাইরে বলতে পারি না। আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। মাহফুজ আলম চাকরি নিয়ে এতটাই হতাশ যে তিনি
এমন কথাও বলেন যে কদিন আগে যে নতুন কুড়ি প্রতিযোগিতাটা শুরু করেছেন তার নিজ উদ্যোগে আবার শুরু হয়েছে, তো সেই প্রতিযোগিতাটা কবে শুরু হবে কবে শেষ হবে এগুলোও তিনি ঠিক করেছেন। মানে নতুন কুড়িটা শুরু করতে সম্ভবত তাকে মন্ত্রিসভার ভেতরের যে আরেকটা শক্তিশালী কমিটি, সম্ভবত সেই শক্তিশালী কমিটিতে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও আছেন, হয়তো আছেন মাহফুজ আলমের স্যার আসিফ নজরুলও, কিন্তু মাহফুজ আলম নাই। সেই মন্ত্রিসভার সেই শক্তিশালী উপদেষ্টা বৃন্দের অনুমোদন ছাড়াই হয়তো তিনি নতুন কুড়িটা শুরু করতে পেরেছিলেন, কিন্তু মাহফুজ আলম বলছেন যে সেই নতুন কুড়িটাও শেষ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে থাকতে পারবেন কিনা তা তার জানা নেই। দেখেন, মাহফুজ আলম এর চেয়েও যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াতে ইসলামী একরকমের কারাকারি করে প্রশাসন, বিশ্ববিদ্যালয় সহ সকল উচ্চ পর্যায়ের পদ ভাগাভাগি করে নিয়েছে এবং এখন এরপর তারা আর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করতে রাজি হচ্ছে না। বিএনপি জামায়াতের একরকমের রাজনৈতিক ভাগাভাগিতেই এই সরকার চলছে। শুনে আসি তিনি কি বলছেন। বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো, তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। তাহলে মাহফুজ আলম শুধুই কি ছাত্র উপদেষ্টাদের সরে যাওয়ার ইঙ্গিত দিলেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে একটা পরিবর্তনের সম্ভাবনা তিনি জানান দিতে চাইলেন? এই তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমানের, তৃতীয় মাত্রার সঞ্চালক বিখ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের এনজিওর এই আলোচনায় বসে, এই আলোচনাটির অর্থায়ন করেছিলেন যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। এমন একটা সমাবেশে বসে মাহফুজ আলম কি আসলে এই কথাটাই জানান দিতে চাইলেন যে বিএনপি জামায়াতের একরকম ভাগাভাগিতে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের ভেতরে আরেকটা ছায়া উপদেষ্টা পরিষদ আছে যারা সব সিদ্ধান্ত নিচ্ছে, তারা মিলে কি তিনি একটা কোনো নতুন রকমের সরকার গঠনের ইঙ্গিত দিতে চাইলেন? মনে রাখবেন, এই মাহফুজ আলম 5ই আগস্টের বর্ষপূর্তির দিন, তার আগের দিন আগস্টের 4 তারিখ 1-11 পদধ্বনি শোনা যায় ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন এবং তার কিছুক্ষণ বাদেই অবশ্যই ব্যাপক আলোচনা যখন শুরু হলো যে 5ই আগস্টের আগের দিন কিনা ডক্টর ইউনুস যেই মাহফুজ আলমকে 1 বছর আগে আমেরিকায় নিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে, সেই ব্যক্তি নাকি এখন বলছেন 1-11 পদধ্বনি শোনা যায়। তখন মাহফুজ আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে সেই ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কিছু সংশোধন এনে লিখলেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এরপর নানাজন তাকে নানা রকম প্রশ্ন প্রতিক্রিয়া এসব করবার পর মাহফুজ আলম কয়েকজন প্রশ্নকারীর প্রশ্নের জবাবে লিখেছিলেন, অনৈক্য এবং স্যাবোটাজের কারণেই 1 বছরের মাথায় এমন পরিস্থিতি। মাহফুজ আলম ডক্টর ইউনুসের পরিচয় করিয়ে দেওয়া মাস্টার মাইন্ড, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরকার অন্তর্কোন্দল, এখানে একটা বিশেষ শক্তিশালী পক্ষের প্রভাব, সেখান থেকে কোনো কোনো উপদেষ্টার ছিটকে পড়া, যেমন মাহফুজ আলম নিজেকে সেখানে একটা অনিরাপদ অনিশ্চিত অবস্থায় দেখতে পান, এই সবগুলো বিষয় ফাঁস করে দিতেই সম্ভবত মাহফুজ আলম ফেসবুকের আশ্রয় না নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে বক্তব্যের আশ্রয় নিয়েছেন। মাহফুজ আলমের এই বক্তব্য শুনলে এটা পরিষ্কার যে এই উপদেষ্টা পরিষদ খুব দ্রুত বদলে যাবে। এই সরকার, ইউনুস সরকার, এই গঠনে, এই কাঠামোতে, এই উপদেষ্টা পরিষদ নিয়ে দীর্ঘ সময়, মানে নির্বাচনের আগ পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে না, এই বিষয়টির বিশ্বাস সচিবালয় সহ বিভিন্ন জায়গায় এমনই দানা বেঁধে উঠেছে যে সরকারের ভেতরে কাজ করা মুশকিল হচ্ছে। আর এই সরকারকে অসহযোগিতা করবার নানা শক্তিশালী পক্ষ
নানা দিকেই তৈরি হয়েছে। মাহফুজ আলম এই বক্তৃতাটিতে আকেলমান্ডকে নিয়ে এরকম নানা ইশারা রেখে গেছেন। আমার মনে হয় মাহফুজ আলমের বক্তব্যটি সে কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজ আলম বলছেন তাকে আজকেই নেমে যেতে হতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ নিয়ে কি এভাবেই টিকে যেতে পারবেন ফেব্রুয়ারি পর্যন্ত? জামায়াত বিএনপি যদি ভাগাভাগি করে সরকার চালাতেই থাকে এখন, তাহলে জামায়াত বা বিএনপি তারা কেন নির্বাচনের মাধ্যমে একটি পক্ষকে অধিক শক্তিশালী করে তুলতে চাইবে, মানে নির্বাচনে বিজয়ী পক্ষটিকে অধিক শক্তিশালী করে তুলতে চাইবে, নাকি এই ভাগাভাগির ব্যবস্থাপনাটা তারা আরো দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইবে? তাহলে কি মাহফুজ আলম এমন কোনো ভাগাভাগির সরকার, জাতীয় সরকার, এসবের আলাপ তো আমরা অনেক শুনেছি, সেসবের কোনো ইঙ্গিত দেখতে পান বা আশঙ্কা করেন যেখানে তিনি বা ছাত্র উপদেষ্টারা থাকবেন না, কিন্তু রাজনৈতিক দলগুলো একটা ভাগাভাগির ব্যবস্থাপনায় চলে যাবে? নাকি মাহফুজ আলম এখনো ১/১১ পদধ্বনি শুনতে পান? ১/১১ ঘটে গেলেও তো বড় ধরনের পরিবর্তন আসবে উপদেষ্টা পরিষদে। এই রকম অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে।